রবিবার দিন সকালবেলা ঘরে বসে পেপার পড়ছিলাম। এই পেপার পড়াটা আমার একটা নিত্যদিনের অভ্যেস। তবে একদিন পেপারে একটা খবর দেখে হকচকিয়ে উঠলাম। সেখানে লেখা রয়েছে, গত পরশু ডায়মন্ড হারবার ব্রিজ থেকে রেল লাইনে পড়ে গিয়ে দুজন মৃত। পুলিশ অনুমান করছে এটি একটি খুন। যারা মৃত তারা ছিনতাইবাজ। তাদের নাম নাকি পুলিশের খাতায় রয়েছে। খুব তাড়াতাড়ি পুলিশ আসল খুনিকে খুঁজে বার করবে। বিশেষ সূত্রের খবর। তবে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো আর খুন করিনি। তবে সেই রাতের সে ভয়ানক ঘটনা, সেই ঘটনা যেন আজও আমায় রাতে ঠিক করে ঘুমাতে দেয় না। ঘটনাটি যেন বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। সেই আগুনের ফলার মতো জলজলে লাল চোখ। আমি খড়গপুর রেল অফিসে কাজ করি। ওখানে আমার কোয়ার্টার্স। তবে অফিসের কাজে মাঝে মাঝে আমায় কলকাতায় 2-3 দিনের জন্য আসতে হয়। কলকাতা এলে আমি বেহালায় দিদির বাড়িতেই থাকি। সেদিন শিয়ালদা রেল অফিস থেকে কাজ ছেড়ে বেরোতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। তার মধ্যে শীতের কনকনে রাত, ঠান্ডা হাওয়া যেন পুরো শরীরের হাড়গুলোকে অবধি কাঁপিয়ে তুলছে। দীর্ঘ 20 মিনিট পর ট্রেন স্টেশনে ঢুকলে ডায়মন্ড হারবার লোকালে উঠে পড়লাম। ট্রেনের সব কামরা ফাঁকা। আমাদের কামরায় প্রায় 5-7 জন লোক। তবে বিপদ এক জায়গায়। মাজারহাট ব্রিজ হয়ে আমাকে ফিরতে হবে। কোনো সঙ্গী যদি না পাই তবে খুব বিপদে পড়ব। ইতিমধ্যে বিকাল থেকে যেরকম মেঘ করেছিল, বৃষ্টিটাও প্রবল জোরে শুরু হলো। একেতে এই ঠান্ডায় পুরো হাড় কাঁপিয়ে তুলছে, তার মধ্যে আবার এই বৃষ্টি। এই ঠান্ডা হাওয়া আর ট্রেনের ঝাঁকুনিতে কখন জানি আমার চোখ ঘুমে জড়িয়ে এলো। ডায়মন্ড হারবার স্টেশন ঢোকার আগে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে খুব জোরে একটা ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি মনে মনে ভাবলাম, হয়ে গেল, যেই জিনিসটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এইবার যে ট্রেন আবার কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। বাইরে তাকিয়ে দেখলাম তখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। ভেবেছিলাম আর 5-10 মিনিটের মধ্যেই ডায়মন্ড হারবার স্টেশনে নেমে পড়ব। তবে কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে। ভাবলাম হয়তো সিগন্যাল পাইনি, 2-3 মিনিটের মধ্যেই ছাড়বে। তবে 10-20 মিনিট হয়ে যাওয়ার পরেও যখন ট্রেনটা ছাড়লো না, তখন আমার পাশে থাকা একটা লোক আমায় জিজ্ঞেস করলো, কে হলো বলুন তো মশাই? ট্রেনটা হঠাৎ করে এখানে থেমে গেল, এতক্ষণ হয়ে গেল চলছে না। কি করে বলি বলুন তো মশাই, আপনি যেখানে আছেন আমিও তো সেইখানেই আছি। এবার দেখলাম লোকটা ট্রেনের গেটের সামনে গিয়ে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়ে কিছু একটা দেখার বৃথা চেষ্টা করছেন। ইতিমধ্যে ট্রেনের সামনের দিক দিয়ে একটা লোককে হেঁটে আসতে দেখা গেল। ও দাদা, শুনছেন? ট্রেনের সামনের দিকে কি হয়েছে বলুন তো? ট্রেনটা যেখানে দাঁড়ালো আর চলার নাম নেই। লোকটি ঘুরে দাঁড়ালো। ট্রেনের সামনের দিকে মস্ত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লোক ট্রেন থেকে পড়ে ট্রেনের তলায় কাটা পড়েছে। কি আশ্চর্য বলুন তো, এই ফাঁকা ট্রেন থেকে মানুষ পড়ে যায় কি করে? তবে আমি ভাবছি অন্য কিছু। মাজারহাট নেমে যদি কোনো সঙ্গী না পাই তবে এই বিপজ্জনক মাজারহাট ব্রিজ ধরে বাড়ি ফিরবো কি করে। দীর্ঘ প্রায় আধা ঘন্টা পর ট্রেন একটা লম্বা হুইসেল দিয়ে ট্রেনটাকে ছাড়লো। রাত 11:30 বাজে। মাজারহাট স্টেশনে ট্রেন ঢুকলো।
এই কনকনে ঠান্ডায়ও যেন আমার কপাল ঘামে ভিজে উঠল। এই স্টেশন চত্বরে আমি ছাড়া কেউই নামেনি। এত রাতেই বা এই স্টেশনে কে নামবে? তবে না, একজন নেমেছে। আমার সামনের কামরা থেকেই হয়তো নেমেছে, তবে আমি এই ভয়ের মধ্যে লক্ষ্য করিনি। লোকটা আপাত মস্তক চাদরে ঢাকা। মনে মনে ভাবলাম, ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া গেল। তবে লোকটাকে যেই পেছন থেকে ডাকতে যাব, লোকটা দেখলাম হনহন করে স্টেশনের বাইরের দিকে হাঁটা শুরু করেছে। আমিও আর দেরি করলাম না। 2-3 বার ডাকার পর যখন সাড়া পেলাম না, তখন আমিও লোকটার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। গায়ে মাথায় চাদর, পরনে ধুতি। লোকটা কোনো দিকে না তাকিয়ে সিধা হেঁটে চলেছে। আমিও তার পেছন পেছন। সিঁড়ির সামনে এসে লোকটাকে না ডাকতেই লোকটা আমার দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু কিছু না বলেই দেখলাম লোকটা আবার সিঁড়ির দিকে ঘুরে গেল। লোকটা এবার বলল, আসুন। এই বলেই লোকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আমিও যেন কোনো কিছু না ভেবে লোকটার পিছু পিছু মন্ত্রমুগ্ধের মতো আবার হাঁটতে শুরু করলাম। রাস্তা ধরে আমরা দুজনে হেঁটে চলেছি। মাঝে মাঝে কয়েকটা গাড়ি জোরালো হর্ন বাজিয়ে পাস হয়ে যাচ্ছে। এমনি সময় যেসব পথ কুকুরগুলো রাস্তায় থাকে, তাদেরও যেন আজকে দেখা যাচ্ছে না। তা আপনি কোন দিকে যাবেন? লোকটা দেখলাম কথাটা শুনে সামনে ফুটপাতের ওপর দাঁড়িয়েছেন। মনে মনে ভাবলাম, হয়তো লোকটা এবার কিছু বলবে। ইতিমধ্যে লোকটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি নিউ আলিপুরের দিকে যাব। তবে তো ভালোই হলো, আমি বেহালা যাব। চলুন তবে একসাথেই যাওয়া যাক। এবার লোকটা দেখলাম খানিকটা ইতস্তত করে বলল, আচ্ছা চলুন। দুজনে হাঁটতে হাঁটতে মাজারহাট ব্রিজে উঠলাম। কোথা থেকে যেন একজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। লোকটার হাতে দেখলাম একটা ধারালো অস্ত্র। লোকটার মুখ কালো কাপড়ে ঢাকা। দেখেই মনে হচ্ছে ছিনতাইকারী। শেষে ছিনতাইকারীর হাতে পড়লাম। এবার বাঁদিকে দেখলাম আরেকটা লোক আমাদের দিকে এগিয়ে আসছে। এক হাতে তার রিভলভার, মুখটা কালো কাপড়ে ঢাকা। লোকটা দেখলাম রিভলভারটা আমার মাথার সামনে তাক করে ধরলো। টাকা পয়সা গয়না গাটি যা আছে সব বার করে আমাকে দিয়ে দাও, না হলে আমি ভয়ে ভয়ে পকেট হাতড়ে টাকা পয়সা বার করছি। ঠিক সেই সময় দুর্বৃত্তরা আমার সঙ্গীর উদ্দেশ্যে বলে উঠল, চাদরের নিচে কি লুকিয়ে রাখা হচ্ছে জাদু? বার করো, নয়তো খতম করে দেব। লোকটি তখন চাদরের ভেতর থেকে একটা ব্যাগ বার করে আমার হাতে দিল। এরপর দেখলাম সেই লোকটি সেই দুর্বৃত্তদের দিকে ঘুরে দাঁড়িয়েছে আর বিভৎস রাগে যেন তাদের দিকে তাকিয়ে আছে। কি রে, মালটা দিকে তোর দিকে এগিয়ে এলো, এবার কেলাবে মনে হয়। এইবারে আমি যা দেখলাম, লোকটা দেখি নিজের দুটো হাত ওদের দিকে প্রসারিত করে দিয়েছে। তবে এখন সবে শুরু, আরও আমার ভয়ের জিনিস দেখা বাকি। লোকটি দেখলাম ধীরে ধীরে একটা একটা বিভৎস মূর্তি ধারণ করলো এবং একটা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় একজন দুর্বৃত্তের গলা টিপে ধরলো। লোকটা প্রাণপণে সেই লোহার মতো শক্ত হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। আমি তখনও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ভয়াবহ দৃশ্য দেখছি। তবে সেই দৃশ্য দেখে যে আমি সেইখান থেকে পালিয়ে যাব, সেটা আমি পারছি না। কেউ যেন আমার পা দুটো শক্ত চিকল দিয়ে সেখানেই বেঁধে দিয়েছে।
এইবার দেখলাম আরেকজন দুর্বৃত্ত সেই লোকটার ওপর ছুরি চালালো, তবে সেই ছুরির ঘা সেই লোকটার ওপর পড়লো না, যেন ছুরিটা লোকটাকে ভেদ করে বেরিয়ে গেল। এইবার সেই ভয়ানক মূর্তি আরেকজন ছিনতাইবাজির গলা টিপে ধরলো আর তাকে রীতিমতো শূন্যে তুলে টানতে টানতে বাদিকে রেলিং এর দিকে নিয়ে এলো। আমি তখনও ব্যাগ আঁকড়ে দাঁড়িয়ে রয়েছি, আর অন্যদিকে হয়ে চলেছে একটা মর্মান্তিক মৃত্যু খেলা। হয়তো এটা শেষ হবে এদের দুজনের প্রাণ নিয়ে। তোরা কি ভেবেছিলি এই ছুরি দিয়ে আমায় মারতে পারবি? সবে মাত্র ট্রেনে কাটা পড়ে এসেছি, একটা দরকারি কাজ আছে। মনে হচ্ছে তোদের মৃত্যু আজকে আমারই হাতে। বারবার আমার এটা মনে হতে থাকলো এদের পর হয়তো আমার পালা। এইবার যা হলো দেখলাম, আমার সহযাত্রী সেই লোকটা সেই দুর্বৃত্ত দুজনকে ব্রিজের রেলিং এর বাইরে গলা ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে। ছেড়ে দিলে নিঘাত মৃত্যু। নিচে রেল লাইন। যেটার আশঙ্কা করছিলাম সেটাই হলো, দুজন লোককে লোকটা ছেড়ে দিল ব্রিজের ওপর থেকে। আমি সেই ব্রিজের রেলিং এর দিকে ছুটে গেলাম। ব্রিজ থেকে ঝুঁকে নিচের দিকে দেখলাম, দেখে যতদূর বুঝলাম তাদের ধরে হয়তো আর প্রাণ নেই। দেখলাম ওদের বডি দুটো রেল লাইনের মাঝামাঝি পড়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে রাতের শেষ ট্রেন আসবে। কথাটা যেন মুখেই রয়ে গেল। ট্রেনটা টানেলের ভেতর দিয়ে ওদের দিকেই ছুটে আসতে থাকলো। অবশেষে ওদের বডি দুটো ট্রেনের তলায় কাটা পড়লো। সামনের দিকে ঘুরে দেখলাম সেই ভয়ানক মূর্তি আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। লোকটা সেই ভয়াবহ রূপ যেন মানুষের রূপে রূপান্তরিত হলো। তখনও আমার মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। লোকটা এবার আমায় বলল, আপনি আমার একটা কাজ করে দেবেন, এই ব্যাগটা একটু গড়িয়াহাটে পৌঁছে দেবেন, ঠিকানা সব ব্যাগের মধ্যেই রয়েছে। এই বলে দেখলাম লোকটা সেখান থেকে ঘুরে দাঁড়ালো। আমি তখনও মনে মনে ভাবছি, বাড়ি যেতে পারলে আমি বাঁচি। আমি লোকটাকে কিছু বললাম না। কিছুক্ষণ পর দেখলাম লোকটা মাজারহাট ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে গেল, আর এই ঘন কুয়াশার মধ্যে লোকটার দেহটা পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেল। এই কনকনে শীতের মধ্যে আমি সে ব্রিজের ওপর একা দাঁড়িয়ে রইলাম।